আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটা বই, ইজি অ্যাকাউন্টিং বই। এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে আমরা এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসগুলোতে তোমাদেরকে পুরো বইটা ভিডিও লেকচারের মাধ্যমে সমাধান করে সেই সমাধানের ভিডিওগুলো বইয়ে কিউআর কোড আকারে অন্তর্ভুক্ত করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা একটা প্রশ্ন সমাধান করার সময় যদি কোথাও আটকে যাও, যদি মনে করো যে এই জায়গাটায় যদি কেউ আমাকে একটু বুঝিয়ে দিত, যদি আমাকে কেউ একটু এই জায়গাটায় ধরিয়ে দিত যে আসলে কিভাবে এই জায়গাটা আমি সমাধান করতে পারি। এই যে তোমার মধ্যে যে এই যদি নিয়ে যে বেশ কিছু আফসোস তৈরি হয় রাতের বেলা পড়তে বসলে, সেই আফসোসগুলো দূর করার জন্যই মূলত আমরা এরকম একটা বই তোমাদের সামনে হাজির করছি। বইটা সম্পূর্ণ একটা ডিজিটাল বই, তার কারণ বাংলাদেশে এই প্রথম এমন কোন একটা বই বাজারে আসবে বা আসছে, যেই বইটা আসলে তুমি বইয়ের সাথে টিচারকে সবসময় তোমার পাশে পাচ্ছ। তোমার যখন যা দরকার তার জন্যই কিন্তু শিক্ষক তোমার সাথে সার্বক্ষণিক রয়েছে। অর্থাৎ তোমার পুরো বইটা আমি নিজে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা সমাধান করব হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ৭ম অধ্যায়, খতিয়ান নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনীর ২ নম্বর সৃজনশীলটি। দেখো ২ নম্বর সৃজনশীলে কি বলেছে? বলেছে আরমান ট্রেডার্স একটি মুদি পণ্যের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসায়ে কতিপয় লেনদেন নিম্নরূপ। আচ্ছা, সেপ্টেম্বরের ১ তারিখে আমাকে বলেছে ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি ৫০ কেজির বস্তা, প্রতি ৫০ কেজির বস্তা, খেয়াল করো প্রত্যেকটা বস্তার মধ্যে কয় কেজি করে আছে? প্রতি ৫০ কেজির বস্তা ২৫০০ টাকা দরে ৫০ বস্তা। আচ্ছা, এই ইনফরমেশনটুকু আমরা একটু কম জানলেও হয় যে একটা বস্তার মধ্যে কতটুক আছে। আমরা এতটুকু পড়ি যে ২৫০০ টাকা করে ৫০ বস্তা মিনিকেট চাল সে ক্রয় করেছে। কারবারি বাট্টা ছিল ৩%, চালান নাম্বার ১২৩। এরপর বলেছে ইফরান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি ১০৫ টাকা দরে ২০০ কেজি ডাল ক্রয়। প্রতি কেজি কত টাকা? প্রতি কেজি ১০৫ টাকা করে। কত কেজি? ২০০ কেজি ডাল ক্রয়। কারবারি বাট্টা ৫%, চালান নাম্বার ৪৩২। ২০ তারিখে বলেছে ফারহান অ্যান্ড ব্রাদার্সকে ৫ বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান। ডেবিট নোট নং বলা আছে হচ্ছে ১৭৫। এরপরে আবার বলেছে যে ইফরান ট্রেডার্সকে ২০ কেজি ডাল নমুনার মাফিক না হওয়ায় ফেরত প্রদান। অর্থাৎ সোজা কথা হচ্ছে ফারহানের কাছ থেকে কিনছিলাম কিছু, ফারহানকে ফেরত দিয়ে দিছি কিছু। ইফরানের কাছ থেকে কিনছিলাম কিছু, ইফরানকে ফেরত দিয়ে দিছি কিছু। এই হচ্ছে মূল ঘটনা। আমাকে রিকোয়ারমেন্টে কি বলছে দেখো, ক নাম্বার প্রশ্নে বলেছে উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে, ভাইয়া একটু উপরে তুলে দেই। ক নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, ক নাম্বার প্রশ্নে বলেছে যে উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। ভাইয়া ক্রয় জাবেদা আমি প্রস্তুত করব। ক্রয় জাবেদার মূল কাজ কি জানো? ক্রয় জাবেদার মূল কাজ হচ্ছে আমি বাকিতে পণ্য ক্রয় করেছি এমন লেনদেনগুলোকে এক জায়গায় নিয়ে আসা। আমি যেই পণ্যটা কিনতে কোনো অর্থ ব্যয় করি নাই, যেই পণ্যটা কিনে নিয়ে আসছি এখন আমি টাকা দেই নাই, যেই পণ্য কেনার ফলে আমার পাওনাদারের সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে আমাকে কাউকে টাকা দিতে হবে, ওই ধরনের লেনদেনগুলো নিয়ে আমি যখন একটা বই, একটা বিবরণী তৈরি করি, সেটাকে আমি বলি ক্রয় জাবেদা। তাহলে ভাই ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে কি ধরনের লেনদেনগুলো? ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলো। আচ্ছা, আমরা যদি বাকিতে ক্রয় আমরা বুঝবো কিভাবে? আরেকটু শেষ করে নিই। দেখো বাকিতে ক্রয় আমরা চিনবো কিভাবে, আমরা বুঝবো কিভাবে? এক, সরাসরি বলে দিবে ধারে বা বাকিতে পণ্য ক্রয়, নয়তোবা আমাকে ওই ক্রয় বিক্রয়ের সাথে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম বলা থাকবে। বলে দিবে মিস্টার এক্স এর কাছ থেকে পণ্য ক্রয়, মিস্টার ওয়াই এর কাছ থেকে পণ্য ক্রয়, মিস্টার অমুকের নিকট হতে পণ্য ক্রয়, তমুকের নিকট থেকে পণ্য ক্রয়। অর্থাৎ কোনো ব্যক্তির নাম বলা থাকবে। কি বলা থাকবে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বলা থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা একটু খেয়াল করি। ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি কেজি, ভাইয়া সেপ্টেম্বরের ১ তারিখ কি বলা আছে? ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি ৫০ কেজির বস্তা, মানে ২৫০০ টাকা করে ৫০ বস্তা মিনিকেট চাল ক্রয়, কারবারি বাট্টা ৩%, চালান নং এত। আচ্ছা,
আমি যখনই কোনো ক্যালকুলেশন করব সেই জায়গা থেকে আমাকে কারবারি বাট্টা থাকলে সেটা বাদ দিয়ে হিসাব করতে হবে। অর্থাৎ এইখানের হিসাবটা কেমন হবে দেখো, এই যে আমি ১ তারিখের লেনদেনের কথা বলছি, ১ তারিখের লেনদেনটা, ১ তারিখের লেনদেনের হিসাবটা কেমন হবে? আমি কি কিনছি? প্রতি কেজি ২৫০ টাকা করে কিনছি। প্রতি কেজি ২৫০ টাকা করে কয় বস্তা কিনছি? ৫০ বস্তা কিনছি। তাহলে প্রতি বস্তা যদি আমার ২৫০০ টাকা করে হয় আর আমি যদি ৫০ বস্তা কিনি তাহলে ২৫০০ ইন্টু ৫০, আচ্ছা ২৫০০ ইন্টু ৫০, তাহলে কত আসবে ভাইয়া? ১,২৫,০০০। ১,২৫,০০০ টাকা। ভালো কথা। এখন এই অঙ্কে কি কারবারি বাট্টা আছে? হ্যাঁ, এই যে দেখো আমাকে বলছে যে কারবারি বাট্টা ৩%। কারবারি বাট্টা কয় পার্সেন্ট? ৩%। তাহলে আমি এই ১,২৫,০০০ টাকা থেকে বাদ দিয়ে দিব ১,২৫,০০০ টাকা ৩%, মানে ৩,৭৫০ টাকা। যদি এটা আমি বাদ দিয়ে দেই তাহলে আমার এখানে থাকবে কত? আচ্ছা, তাহলে আমার এখানে থাকবে কত ভাইয়া? ১,২৫,০০০ বাদ ৩,৭৫০ বাদলে থাকবে কত? ১,২১,০০০, ১,২১,২৫০ টাকা। এই আমার এখানে থাকবে কত? ১,২১,২৫০ টাকা। কত টাকা? ১,২১,২৫০ টাকা। লিখে ফেলবো, সমস্যা কি? আচ্ছা, এরপরে আবার কোথায় ক্রয় করছে সে? আবার দেখো যে ৫ তারিখে ক্রয় করছে। ৫ তারিখে, ৫ তারিখের লেনদেনে কি বলছে ভাইয়া? বলছে ইফরান ট্রেডার্স হতে, এই যে ব্যক্তি প্রতিষ্ঠানের নাম বলা, দেখো ইফরান ট্রেডার্স হতে যখন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তার মানে লেনদেনটা বাকিতে হইছে। তার মানে লেনদেনটা কেমনে হইছে? বাকিতে হইছে। কি বলা আছে? ইফরান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি ১০৫ টাকা দরে ২০০ কেজি ডাল ক্রয়। তাহলে প্রতি কেজি কত টাকা? ১০৫ টাকা। ১০৫ গুণ কত টাকা করে ভাইয়া? ২০০ কেজি। ২০০ কেজি। তাইলে এখানে আমি কি করতে পারি? ১০৫ গুণ ২০০, তাহলে কত আসবে এখানে? এখানে আসবে হচ্ছে আমার ২১,০০০ টাকা। ভালো কথা, ২১,০০০ টাকা। কারবারি বাট্টা আছে? হ্যাঁ, কারবারি বাট্টা আছে। কত পার্সেন্ট? ৫%। কারবারি বাট্টা থাকলে বাদ দিয়ে দিতে হবে, আনুষঙ্গিক খরচ থাকলে যোগ করতে হবে। কারবারি বাট্টা থাকলে সবার আগে কাজ হচ্ছে কারবারি বাট্টা বাদ দেওয়া। কারবারি বাট্টা বাদ দিয়ে যদি আনুষঙ্গিক খরচ থাকে সেটা যোগ করব। তাহলে কারবারি বাট্টা বাদ দিব। কারবারি বাট্টা কত পার্সেন্ট? ৫%। তাহলে ২১,০০০ টাকা থেকে বাদ দিতে হবে ২১,০০০ টাকার ৫%। ২১,০০০ টাকার ৫% হচ্ছে ১,০৫০ টাকা। ২১,০০০ টাকার ৫% কত? ১,০৫০ টাকা। ২১,০০০ মাইনাস ১,০৫০, তাহলে কত আসে ভাইয়া? এখানে আসে হচ্ছে ১৯,৯৫০ টাকা। এ কত আসে ভাইয়া? ১৯,৯৫০ টাকা। ১৯,৯৫০ টাকা। আমার কথাটা কি বুঝে আসছে ভাইয়া? এই কথাটা কি বুঝে আসছে কিনা আমাকে বইলো। তাহলে আমি এখানে কি করতে পারলাম? হিসাবগুলার যোগফলটা বের করে রাখলাম, ক্যালকুলেশন যেটাকে আমি বলি। আসো তোমাদেরকে আমি একটু উত্তরটা দেখাই। তোমাদেরকে আমি একটু উত্তরটা দেখাই যে আমরা যা করছি সবকিছু কি ঠিক আছে কিনা। ওকে, সর্বপ্রথম আমাদের কাজ কি? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ক্রয় জাবেদের একটা ছক করে নেওয়া। ফাইন, ছক করে নিলাম। আমার ছকে এখানে কি লেখা? ক্রেডিট হিসাব খাত, তাই না? তাহলে ক্রেডিট হইছে ওই হিসাব খাতগুলো আমি এখানে লিখবো। আমি যদি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তার মানে ক্রেডিট হিসাব খাত মানে এইখানে শুধুমাত্র আমার পাওনাদারের নামগুলো আসবে। কার নামগুলো আসবে? পাওনাদারের নামগুলো আসবে, তাই না? তাহলে আমরা এখানে শুধুমাত্র পাওনাদারের নামগুলো নিব, পাওনাদারের নামগুলো নিব, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে ফারহান অ্যান্ড ব্রাদার্সের কাছে চালান নাম্বার যেটা ছিল লিখছি, সূত্র নাই, সূত্র লেখার দরকার নেই। এই যে দেখো ক্যালকুলেশন আমরা যা করছি, প্রথমে কি করতে হবে? গুণ করতে হবে ১,২৫,০০০, ২৫,০০০ টাকা থেকে ৩%, ৩৭,৫০০, তাহলে বাদ দিলে কত থাকে? ১,২১,২৫০ টাকা। এই যে আমরা এখানে লিখলাম ১,২১,২৫০ টাকা।
1,21,200 কত 50 টাকা লিখে নিলাম এটা আমরা। এরপরে আবার যাব ইফরান ব্রাদার ইফরান ট্রেডার্সের কাছ থেকে পণ্য কিনছি, তাহলে ইফরান ট্রেডার্স হিসাব লিখে নিলাম। ইফরান ট্রেডার্স হিসাব, চালান নাম্বার যেটা ছিল সেটা লিখে নিলাম। ক্যালকুলেশন কি হবে, আমি ডাল ক্রয় করছিলাম 105 টাকা করে 200 কেজি, লিখলাম 105 গুণ 200 21,000, বাদ দিব কারবারি বারটা 1050, বাদ দিয়েছিল থাকবে কত 19,950, দুইটা যোগ করে দাও, তাহলে আমার কত আসে 1,41,200 টাকা। এটা কিন্তু আমার নিট ক্রয়ও বটে। এই ক্রয় জাবেদার যে যোগফল সেটা আমার প্রতিষ্ঠানের, যেহেতু আর কোনো ক্রয় নাই, আমি কি নগদে কোনো কিছু ক্রয় করছি, আছে ক্রয় আছেই দুইটা, তাহলে এটাই কিন্তু আমার জন্য ক্রয়। কথা কি বুঝে আসছে ভাইয়া? এই কথা কি বুঝে আসছে কিনা আমাকে বলিও। এরপরে দেখো আমাদেরকে খ নম্বরে বলছে উপর্যুক্ত লেনদেনের সাধারণ খতিয়ান আর বলছে সহকারী খতিয়ান করতে। আমরা চাইলে খতিয়ান এমনিই করতে পারি। আমরা যদি চাই যে খতিয়ান করব, খতিয়ান আসলে আমরা এমনিতেই করতে পারি, কিন্তু আমি চেষ্টা করব খতিয়ান করার সময়, আমি চেষ্টা করব কি ব্যবহার করার জন্য, খতিয়ান করার সময় আমি চেষ্টা করব জাবেদা ব্যবহার করার জন্য, অর্থাৎ জাবেদা করে আমি খতিয়ান করব। কি করব ভাইয়া? জাবেদা করে আমি খতিয়ান করব। এটাতে আমার জন্য সুবিধা হচ্ছে এই যে জাবেদা করে খতিয়ান করলে যেমন জাবেদা শেখা হয়ে যাবে, দ্বিতীয় কথা হচ্ছে আমার কোনো ভুল ত্রুটি থাকার কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ ভুলের পরিমাণটা কমে যাবে। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, তাহলে আসো আমরা একটু জাবেদা লিখে নিই। আমরা এই 4টা লেনদেনেরই জাবেদা লিখবো ভাইয়া, 4টা লেনদেনের জাবেদা লিখবো। তাইলে সর্বপ্রথম কয় তারিখ? সেপ্টেম্বরের 1 তারিখ। সেপ্টেম্বরের 1 তারিখে আমি পণ্যদ্রব্য ক্রয় করছি। সেপ্টেম্বরের 1 তারিখে আমি কি করছি? পণ্যদ্রব্য ক্রয় করছি। তাহলে এখানে লিখি সেপ্টেম্বরের 1 তারিখ পণ্যদ্রব্য ক্রয় করছি। তাহলে জাবেদা কি হবে ভাইয়া? জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। কি হবে ভাইয়া? ক্রয় হিসাব ডেবিট। আর কি করে দিব? ক্রয় হিসাব ডেবিটের পাশাপাশি যেহেতু পণ্যটা আমি বাকিতে ক্রয় করছি, কার কাছ থেকে? ফারহান অ্যান্ড ব্রাদার্স। ফারহান অ্যান্ড ব্রাদার্স। তাইলে পাওনাদার 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 ফারহান, পাওনাদার ফারহান হিসাব, ফারহান অ্যান্ড ব্রাদার্স লিখবা, আমি সংক্ষেপে লিখছি আর কি, ফারহান, ফারহান হিসাব ক্রেডিট। পাওনাদার ফারহান হিসাব কি? ক্রেডিট। আচ্ছা ভাই, টাকা কত? এই যে ওর টাকা তো আমরা আগেই বের করে রাখছি 1,21,250 টাকা। তাহলে এখানে আমি টাকাটা লিখি 1,21,250 টাকা। আচ্ছা, আবার কত? 1,21,250 টাকা। তাহলে টাকার অঙ্ক যেটা ছিল সেটা আমি লিখে নিছি 1,21,250, 1,21,250। ফাইন, প্রথম লেনদেনটা শেষ, প্রথম লেনদেনটা হয়ে গেছে, তাই না? 1 তারিখের লেনদেনটা হয়ে গেছে। এরপরে আমি চলে যাব লেনদেন নাম্বার 5। 5 তারিখের লেনদেনও দেখো আমি পণ্য ক্রয় করছি। কি বলছে? ইফরান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি ডাল ক্রয় করছি, তাই না? আচ্ছা, 5 তারিখে, সেপ্টেম্বরের 5 তারিখ। তাহলে এখানে আমি লিখি ভাইয়া 5 তারিখ, 5 তারিখ পণ্য আমি ক্রয় করছি। তাহলে জাবেদা কি হবে? জাবেদা হচ্ছে এখানে ক্রয় হিসাব, জাবেদা আমরা করি, জাবেদা হচ্ছে কি? ক্রয় হিসাব ডেবিট। আর কি হবে? পাওনাদার, পাওনাদারের নাম কি ছিল ভাইয়া? এখানে পাওনাদারের নাম ছিল হচ্ছে ইফরান। পাওনাদার নাম কি ছিল? ইফরান, তাই না? পাওনাদার ইফরান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? ক্যালকুলেশন করে আমি টাকা আগেই বের করে রাখছিলাম। কত টাকা? 19,950 টাকা। 19,950 টাকা। তাহলে এখানে আমরা লিখি ভাইয়া 19,950 টাকা। যদিও জাবেদার টাকা লেখার কোনো দরকার নেই, মানে টাকায় যে কথায় যে আমি টাকা লিখলাম এটা না লিখলেও হয়, 19,950 টাকা। বোঝা গেছে ভাইয়া? তাহলে আমি প্রথম দুইটা লেনদেনে জাবেদা করলাম। আসো এর পরের লেনদেনে জাবেদা করি। এর পরের লেনদেন কত ভাইয়া? 12 তারিখে। কি বলছে? ফারহান ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত দিয়ে দিছি। কয় তারিখেরটা করতেছি আমি? 12 তারিখেরটা। কি করছি ভাইয়া? ফারহানকে আমি 5 বস্তা চাল নষ্ট এজন্য ফেরত দিয়ে দিছি। তাইলে 5 বস্তা চাল, প্রতি বস্তা চালের দাম ছিল কত টাকা করে? 2500 টাকা করে। তাহলে 5,000 গুণ 2500 সমান সমান এখানে করলে আসবে কত ভাইয়া? 5 ইন্টু 2500। তাহলে এখানে আমার আসবে হচ্ছে 12,500। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যখন ফারহানের কাছ থেকে
পণ্যটা কিনছিলাম, যখন আমি ফারহানের কাছ থেকে পণ্যটা কিনছিলাম তখন কিন্তু ভাই আমাকে 3% কারবারি বাট্টা দিছিল সে, তার মানে 3% টাকা ছাড় দিছিল সে। এখন আমি যখন পণ্য কিনবো তারে কিন্তু মানে আমি যখন পণ্য ফেরত দিব এই ছাড়ের টাকা বাদ দিয়ে ফেরত দিতে হবে। কত পার্সেন্ট? 3%। 12,500 ইন্টু 3% করলে আসে হচ্ছে 375 টাকা। 375 টাকা। তাহলে 12,500 মাইনাস 375 করলে আসবে কত ভাইয়া? আসবে হচ্ছে 12,125 টাকা। 12,100 কত? 25 টাকা। 12,125 টাকা। ওকে, তাহলে এটার কাজ আগে শেষ করে নিই। কাহিনীটা কি ঘটছে? আমি ফারহানের কাছ থেকে পণ্য কিনছিলাম পুরাপুরি বাকিতে, পণ্য নিয়ে আসছি, টাকা দেয়নি, বলছি ভাই ভবিষ্যতে তোমার টাকা দিয়ে দিব। এবং আমি হিসাব করে দেখছিলাম ফারহান আমার কাছে টাকা পাবে কত? ফারহান আমার কাছে এই ক্রয় বাবদ টাকা পায় 1,21,250 টাকা। 1,21,250 টাকা সে আমার কাছে পায়। আমি এখন কি করছি? তার টাকাটা তারে ফেরত দিয়ে, সরি, তার অল্প কিছু পণ্য, তার কাছ থেকে আমি 50 বস্তা কিনছিলাম, আমি ওই 50 বস্তা থেকে 5 বস্তা তারে ফেরত দিয়ে দিছি। আমি তার কাছ থেকে কিনছিলাম 50 বস্তা, ফেরত দিয়ে দিছি কত বস্তা? 5 বস্তা ফেরত দিয়ে দিছি। এই ফেরত দিয়ে দিছি কয় বস্তা? 5 বস্তা ফেরত দিয়ে দিছি। তার মানে ফেরত দিয়ে দেওয়ার কারণে, ফেরত দিয়ে দেওয়ার কারণে সে এই যে আমার কাছে যে 1,21,250 টাকা পাইতো, এখন কিছু টাকা কম পাবে না? কিছু টাকা কম পাবে না? তার মানে তার পাওনাদার নামে তার যে দাবি ছিল আমার কাছে, এই পাওনাদার নামে তার যে একটা দাবি ছিল আমার কাছে, ওই দাবিটা কমে গেছে, দায়টা কমে গেছে। তাইলে এটা যাবে তবে হচ্ছে পাওনাদার, পাওনাদার নাম কি পাওনাদারের? ফারহান। পাওনাদার ফারহান হিসাব, পাওনাদার ফারহান হিসাব কি যাবে? ডেবিট হয়ে যাবে। আর কি হবে? ডেবিট হয়ে যাবে কত টাকা? 12,125 টাকা। আচ্ছা, এর পাশাপাশি কি হবে ভাইয়া? আমার ক্রয়কৃত পণ্যটা কমে গেছে, ক্রয় নামে ব্যয়ের পরিমাণ কমে যাবে। তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 12,125 টাকা। 12,125 টাকা কমে যাবে, বাদ দিয়ে দিব, কমে যাবে, বাদ দিয়ে দিব, তাই না? ওকে, এই পর্যন্ত বুঝছি, এই পর্যন্ত বুঝছি। এরপরে যাব হচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখ। 18 তারিখে কি বলছে? ইফরান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হয় ফেরত প্রদান। 18 তারিখ ভাইয়া, 18 তারিখ 20 কেজি ডাল 20 গুণ নমুনা মাফিক হয় নাই। তাহলে ভাই ইফরানের কাছ থেকে কিনছিলাম কত করে? প্রতি কেজি, প্রতি কেজি ভাইয়া, প্রতি কেজি কত? প্রতি কেজি 105 টাকা করে, 20 কেজি ফেরত দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে 105 গুণ 20 সমান সমান কত আসবে ভাইয়া? 20 গুণ 105, তাহলে আসবে কত? 2100 টাকা। 2100, এই 2100 টাকা থেকে বাদ দিতে হবে কারবারি বাট্টা 5%। কারবারি বাট্টা কত পার্সেন্ট? 5%। তাহলে 2100 ইন্টু 5% কত ভাইয়া? 105 টাকা। কত টাকা? 105 টাকা। তাহলে বাদ দাও ভাইয়া, বাদ দাও। 2100 মাইনাস 105 বাদ দিলে কত? 1995 টাকা। 1995 টাকা। সেম একই কাহিনী, যেহেতু পণ্য ফেরত দিয়ে দিছি, তাহলে আমার ওইখানে কি এই যে ইফরানের যে আমার কাছে পাওনা টাকা ছিল ওইটা কমে গেছে। তাহলে পাওনাদার, পাওনাদার ইফরান, ইফরান হিসাব ডেবিট, কারণ পাওনাদার নামে দায়ের পরিমাণটা কমে যাবে। কত? কত ভাইয়া? 1,995 টাকা। আমি কি করছি ভাই? পণ্যটা ফেরত দিছি, ক্রয় ফেরত দিছে, তাই না? তাহলে ক্রয় ফেরত হিসাব কি হবে? ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কত? 1,995 টাকা। কথাটা কি বুঝতে পারছি ভাইয়া? দেখো, এত কষ্ট করে যা করলাম, একটা ফাও কাজ করলাম, মানে আমাদেরকে তো প্রশ্নে বলে নাই তুমি জাবেদা করো, আমি জাবেদা করে দিচ্ছি, কারণ জাবেদা দিয়ে অঙ্ক করা সহজ, জাবেদা দিয়ে অঙ্ক বোঝা সহজ, এবং আমিও চাইবো তুমি জাবেদা করে অঙ্ক করো। আমি তো তোমাকে বুঝাইতে বুঝাইতে অঙ্ক করছি, এই জন্য এত সময় লাগছে। তুমি তো জাস্ট নিজে পারবা, তখন বুলেটের গতিতে লিখে ফেলবা। ওকে, প্রশ্নে আসি আমরা। আমার কাছে প্রশ্নে বলছিল
যে একটা সাধারণ খতিয়ান প্রস্তুত করতে, তাই না? আচ্ছা, সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান, এটার পার্থক্যটা আমরা অনেকেই জানি না, এটার পার্থক্যটা আমরা অনেকেই বুঝি না, এটার পার্থক্যটা আমরা অনেকেই পারি না। আমাদেরকে কি করা লাগবে, এই কোনটা আমার জন্য সাধারণ খতিয়ান, কোনটা আমার জন্য সহকারী খতিয়ান, এই জিনিসটা আমাকে জানতে হবে। আমি এইটা নিয়ে একটা বেসিক সেকশনের ক্লাস নিয়েছি, তোমরা যদি এই সপ্তম অধ্যায়ের শুরুতে যাও তাহলে দেখবা বেসিক কনসেপ্ট আছে। বেসিক কনসেপ্ট আমি অনেকগুলো সেগমেন্ট করেছি। গাণিতিক সূত্রাবলীর জন্য একটা সেগমেন্ট, অঙ্ক করার নিয়মের জন্য একটা সেগমেন্ট, বেসিকের জন্য আমি কিছু ফ্লো চার্ট তৈরি করেছি, ফ্লো চার্ট দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তো ভিন্নভাবে উপস্থাপন করা আছে, তোমরা গেলে জিনিসটা দেখতে পারবা, তোমাদের কাছে আশা করি ভালো লাগবে। বইয়ের যে লেআউটটা আছে, মানে বইটা যে সাজানো আছে, একটু আমি চেষ্টা করেছি একটু নতুনত্ব নিয়ে আসতে, গদগদাভাবে লাইন আকারে লেখার চাইতে আমি কিছু টেবিল ব্যবহার করেছি, কিছু ডায়াগ্রাম ব্যবহার করেছি, কিছু বক্স আছে, কিছু ফ্লো চার্ট আছে, কিছু সার্কেল আছে। মানে আমি আমার মতো যতটুকু পেরেছি তোমাদের সামনে, মানে তথ্য তো একই, লিখে দিলেও যা হইতো এভাবে দেওয়া তো একই তথ্য আছে, বাট জিনিসটা যেন তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগে, উপস্থাপন প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয় আর কি। তো তোমরা একটু বেসিকের ক্লাসটা করলে সহকারী খতিয়ান আর সাধারণ খতিয়ান নিয়ে আর কোনো মিসকনসেপশন থাকবে না। তারপরে আমি একটু তোমাদেরকে বলে দেই, খেয়াল করে দেখো, যখন আমি সবার জন্য খতিয়ান করতেছি, নরমালি ক্রয়ের জন্য খতিয়ান, নরমালি পাওনাদারের জন্য খতিয়ান, নরমালি দেনাদারের জন্য, ক্রয়ের জন্য, এরপরে হচ্ছে ক্রয় ফেরতের জন্য, বিক্রয়ের জন্য, ভাড়ার জন্য, বেতনের জন্য, বিজ্ঞাপনের জন্য, মানে নরমালি খতিয়ান বলতে তুমি, আমি, আমরা এতদিন যা কিছু জেনে আসছি ওইটা হচ্ছে সাধারণ খতিয়ান। ভাইয়া খতিয়ান বলতে এই মুহূর্তে, এই মুহূর্তে যেই মুহূর্তে তুমি ক্লাসটা করতেছো, এই মুহূর্তে তুমি খতিয়ান বলতে কি জানো? খতিয়ান বলতে এই মুহূর্তে তুমি কি জানো? তুমি খতিয়ান বলতে এই মুহূর্তে যা জানো তাই হচ্ছে আমাদের জন্য সাধারণ খতিয়ান, তাই হচ্ছে আমাদের জন্য সাধারণ খতিয়ান। এখন বলতে পারবে তাহলে সহকারী খতিয়ান কি? সহকারী খতিয়ান হচ্ছে যখন আমি আমার প্রতিষ্ঠানের প্রতিটা দেনাদারের জন্য একটা আলাদা আলাদা করে খতিয়ান করব। যখন আমি আমার প্রতিষ্ঠানের জন্য প্রত্যেকটা পাওনাদারের জন্য, একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, মনে করি আমার প্রতিষ্ঠানে কিছু দেনাদার আছে, ভাইয়া খেয়াল করিও কিন্তু তুমি, আমার প্রতিষ্ঠানে কিছু দেনাদার আছে, মনে করো একজন দেনাদারের নাম হচ্ছে রহিম, একজন দেনাদারের নাম হচ্ছে করিম, একজন দেনাদারের নাম হচ্ছে কুদ্দুস, একজন দেনাদারের নাম হচ্ছে সামাদ। মনে করো এরকম চারটা দেনাদার আছে। আবার আমার প্রতিষ্ঠানে কিছু পাওনাদার আছে, পাওনাদার কে কে? মনে করো এক নম্বর পাওনাদার আমাকে বলল যে জুয়েল, এরপরে আমাকে আরেকটা পাওনাদারের নাম বললো আলিফ, মনে করো আমি নাম বলতেছি র্যান্ডমলি যে নাম মাথায় আসে। এবার মনে করো আরেকটা পাওনাদার আছে, নাম মনে করো রতন, আরেকটা পাওনাদার আছে মনে করো তার নাম হচ্ছে মানিক। এরকম পাওনাদার দেওয়া আছে, কিছু দেনাদার দেওয়া আছে, কিছু পাওনাদার দেওয়া আছে। মনে রাখবা এই সবগুলা দেনাদারের জন্য যখন আমি একটা দেনাদার হিসাব প্রস্তুত করি, সবগুলা দেনাদারের জন্য যখন একটা দেনাদার হিসাব, অথবা এই সবগুলো পাওনাদারের জন্য, এই সবগুলো দেনাদারের জন্য কি, যখন একটা দেনাদার হিসাব, সবগুলা পাওনাদারের জন্য যখন একটা পাওনাদার হিসাব, সবগুলা দেনাদারের জন্য যখন দেনাদার হিসাব, সবগুলা পাওনাদারের জন্য যখন একটা পাওনাদার হিসাব প্রস্তুত করব, সবার জন্য মানে যতগুলা পাওনাদার আছে সবার জন্য একটা খতিয়ান, সবার জন্য একটা খতিয়ান, যতগুলা দেনাদার আছে সবগুলোর জন্য একটা খতিয়ান, দেনাদার হিসাব। এইটাকে আমরা বলি সাধারণ খতিয়ান। সব দেনাদারের জন্য একটা খতিয়ান, সব পাওনাদারের জন্য একটা খতিয়ান, এটা বলি আমরা সাধারণ খতিয়ান। তাহলে সহকারী খতিয়ান কি? এই যে দেখতেছো রহিম, এই রহিমের জন্য আলাদা একটা খতিয়ান প্রস্তুত করা, নাম হচ্ছে রহিম হিসাব। এই যে করিম, করিমের জন্য আলাদা একটা খতিয়ান প্রস্তুত করা, নাম হচ্ছে করিম হিসাব। এই যে দেখতেছো কুদ্দুস, কুদ্দুসের জন্য আলাদা একটা খতিয়ান প্রস্তুত করা, যার নাম হচ্ছে কুদ্দুস হিসাব। এই সামাদের জন্য আলাদা একটা খতিয়ান প্রস্তুত করা, যার নাম হচ্ছে সামাদ হিসাব। আবার এই পাশে মনে করো জুয়েল, জুয়েলের জন্য আমরা আলাদা একটা খতিয়ান প্রস্তুত করলাম, নাম হচ্ছে জুয়েল হিসাব।
আলিফের জন্য আমি আলাদা একটা খতিয়ান প্রস্তুত করলাম যার নাম হচ্ছে আলিফ হিসাব। রতনের জন্য আমি আলাদা একটা খতিয়ান প্রস্তুত করলাম যার নাম হচ্ছে কি রতন হিসাব। আবার মানিকের জন্য আমি আলাদা খতিয়ান করলাম যার নাম হচ্ছে মানিক হিসাব। দেখো প্রত্যেকটা দেনাদারের জন্য ইন্ডিভিজুয়াল এক একটা করে হিসাব, প্রত্যেকটা পাওনাদারের জন্য ইন্ডিভিজুয়াল এক একটা হিসাব, আলাদা আলাদা পৃথক পৃথক একটা হিসাব। এটাকে আমরা বলি সহকারী খতিয়ান। তার মানে কি সবগুলা দেনাদারের জন্য যখন একটা খতিয়ান করতেছি সেটা হচ্ছে কি সাধারণ খতিয়ান, সবগুলা পাওনাদারের জন্য যখন একটা খতিয়ান করতেছি সেটা হচ্ছে সাধারণ খতিয়ান। শুধুমাত্র একটা দেনাদারের জন্য, শুধুমাত্র একটা পাওনাদারের জন্য, ব্যক্তির জন্য হিসাব তৈরি করতেছি, এটা হচ্ছে সহকারী খতিয়ান। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? আচ্ছা, তাইলে আমাকে প্রশ্নে জানতে চাইছে, সবার প্রথমে বলছে সাধারণ খতিয়ান করো। ওকে ফাইন, খতিয়ান বলতে আমরা যা বুঝি তাই করে দিব। খতিয়ান বলতে আমরা যা বুঝি তাই করব। তাহলে এখানে হিসাব আছে কি কি? এখানে ইন্ডিভিজুয়াল হিসাব যদি চিন্তা করি কি কি হিসাব আছে দেখো তো। এখানে আমার আছে হচ্ছে ক্রয় হিসাব, এখানে আছে হচ্ছে কি আমার ক্রয় হিসাব, এখানে আছে হচ্ছে আমার পাওনাদার হিসাব, এখানে আমার আছে হচ্ছে কি ক্রয় ফেরত হিসাব, ক্রয় ক্রয় ফেরত হিসাব, তাই না? তাহলে এখানে যেহেতু এই তিনটা হিসাব এক্সিস্ট করতেছে, আমি সাধারণ খতিয়ান করার সময় এই তিনটা খতিয়ানই প্রস্তুত করব। সাধারণ খতিয়ান করার সময় আমি কি করব? এই তিনটা খতিয়ানই তৈরি করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই তিনটা খতিয়ানই প্রস্তুত করি। আচ্ছা, এই জায়গা থেকে হবে, নিচে যাইতে হবে না। তাহলে আসো এই জায়গা থেকে আমরা এই তিনটা খতিয়ানই প্রস্তুত করি। ও ওই পাশে তো যাওয়ার জায়গা ছিল, তাই না? ওকে, আসো তাহলে সবার প্রথমে আমরা ক্রয় হিসাব প্রস্তুত করব। ক্রয় হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি? সরাসরি জেডটা নিয়ে এসে বসাই দিতে পারি। আমার চাই না তুমি সরাসরি জেড আনো, আমি আমার দরকার নেই, আমি তোমাকে পুরাটা বুঝাই দিই। তোমার সরাসরি জেড আনার দরকার নেই, আমি তোমাকে পুরাটা এমনি বুঝাই দিচ্ছি। দাঁড়াও। আচ্ছা, যেহেতু আমাকে খতিয়ান করতে বলছে, কোন ছকে করতে হবে এটা নিয়ে কি কিছু বলছে আমারে? এটা নিয়ে তো আমারে কিছু বলে নাই, তাই না? যখন আমাকে খতিয়ানের ছকের ব্যাপারে কিছু না বলবে যে ভাইয়া তুমি অমুক বা তমুক ছকে করো, তখন তোমার ইচ্ছা, তোমার যেই ছকে করতে ভাল লাগবে তুমি সেই ছকে করবা। আচ্ছা আসো আমরা ক্রয় খতিয়ানে করব, ক্রয় হিসাবের খতিয়ান করব। ক্রয় হিসাবের খতিয়ান করার জন্য আমাকে আগে জাবেদায় দেখতে হবে কোন কোন লেনদেনের জাবেদায় ক্রয় হিসাব আছে, কোন কোন লেনদেনের জাবেদায় ক্রয় হিসাব আছে। দেখো ভাইয়া, এই যে 1 তারিখের লেনদেনের জাবেদায় ক্রয় হিসাব আছে, 2 তারিখের লেনদেনের জাবেদায় ক্রয় হিসাব আছে, সরি 5 তারিখের লেনদেনের জাবেদায় ক্রয় হিসাব আছে। তাহলে এই যে যেই সকল লেনদেনের জাবেদার মধ্যে আমাদের ক্রয় হিসাব আছে, ওই সকল লেনদেনগুলো আমরা ক্রয় হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত করব। একটু খেয়াল করো, আমার সাথে সাথে বলবা ভাইয়া, আমার সাথে সাথে বলবা 1 তারিখের লেনদেনে ভাইয়া ক্রয় হিসাব আছে, এইখানে ক্রয় হিসাব আছে। উত্তর কি? কথা বলো, উত্তর কি? আছে। উত্তর কি? আছে। কোন পাশে আছে ভাইয়া? ডেবিট পাশে আছে। তাহলে আমরা কি এই লেনদেনটাকে ক্রয় হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত করব? করতে পারবো। কোন পাশে অন্তর্ভুক্ত করব? ক্রয় যেই পাশে আছে সেই পাশে অন্তর্ভুক্ত করব। কি নামে অন্তর্ভুক্ত করব? উল্টা যেই নামটা আছে সেটা। উল্টা কি নাম আছে? পাওনাদার ফারহান হিসাব, পাওনাদার ফারহান হিসাব, তাই না? তাহলে আমরা অন্তর্ভুক্ত করি ভাইয়া, এই যে দেখো আমরা এখানে লিখব পাওনাদার, পাওনাদার ফারহান, পাওনাদার ফারহান হিসাব, তাই না? টাকাটা কোন পাশে লিখবো? ডেবিট পাশে লিখবো, তার কারণ ক্রয় ডেবিট পাশে আছে কত? 1,21,250। তাহলে এই যে ডেবিট পাশে 1,21,250 টাকা, 1,21,250 টাকা লিখলাম। তাহলে এইটা যেটা ডেবিট যেটা আছে এটাই আবার কি হয়ে যাবে, মানে প্রথমে তো আমার আর কিছু নাই, তাহলে এটাই এই পাশে বসবে। 1,21,250 টাকা। ওকে, লিখলাম এই পর্যন্ত, এই পর্যন্ত লিখলাম। এরপরের লেনদেনে আমরা যাই। আচ্ছা, 5 তারিখের লেনদেনে ভাইয়া ক্রয় হিসাব আছে? উত্তর হচ্ছে আছে। তাহলে এটা কি আমাদের ক্রয় হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে? উত্তর হচ্ছে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ক্রয় যেই পাশে আছে। ক্রয় কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। তাহলে আমরাও কোন পাশে লিখব? ডেবিট পাশে লিখব। ভাইয়া কি নামে লিখব? পাওনাদার ইফরান নামে লিখব, পাওনাদার ইফরান নামে লিখব। তাহলে এই যে আমরা যাই এখানে, এখানে কি আমরা এখানে লিখি পাওনাদার,
পাওনাদার ইফরান, ইফরান হিসাব, পাওনাদার ইফরান হিসাব, তাই না? কত টাকা ভাইয়া? এই কত টাকা? 19,950 টাকা। তাহলে এখানে আমি লিখি ডেবিট টাকা লিখবো 19,950 টাকা। ওকে, এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবা, আমি যখন খতিয়ান করব চলমান জের ছকে, তখন নিয়ম হচ্ছে আমার আগে থেকে একটা জের আছে ডেবিট, নতুন করে আমি একটা জের পাইলাম, সেটাও পাইলাম ডেবিট। তাহলে ডেবিট ডেবিট থাকলে আমাকে যোগ করতে হবে। আমার আগে থেকে একটা জের ছিল ক্রেডিট, আমি নতুন করে একটা জের পাইলাম, সেটাও পাইলাম ক্রেডিট। তাহলে ক্রেডিট ক্রেডিট থাকলেও আমাদেরকে যোগ করতে হবে। আচ্ছা, আমার আগে একটা জের ছিল ডেবিট, নতুন একটা জের পাইলাম, সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট ক্রেডিট থাকলে আমাকে বিয়োগ করতে হবে। আমার আগে একটা জের ছিল ক্রেডিট, নতুন একটা জের পাইলাম আমি ডেবিট, তাহলে ক্রেডিট ডেবিট থাকলে বিয়োগ করতে হবে। তার মানে সমজাতীয় হিসাব থাকলে যোগ করতে হয়, উল্টা হিসাব থাকলে বিয়োগ করতে হয়। সমজাতীয় হিসাব থাকলে যোগ করতে হয়, উল্টা হিসাব থাকলে বিয়োগ করতে হয়। তাহলে দেখো ভাইয়া, আমার আগে থেকে একটা জের আছে ডেবিট, এখন যে জেরটা পাইলাম এটাও পাইলাম ডেবিট। তাহলে আগে ছিল 1,21,250 টাকা, এখন যেই জের পাইলাম সেটা 19,950 টাকা। তাহলে যোগ করলে কত আসবে? আসবে হচ্ছে 1,41,200 টাকা। লিখে দিলাম 1,41,200 টাকা। তো এইটাই আমি আসলে একবারে করছিলাম বিবেদীয় পাওনাদার নামে, তার কারণ আমি ক নাম্বার প্রশ্নে ক্রয় খতিয়ান করছিলাম বা ক্রয় জাবেদা করছিলাম। ক্রয় জাবেদা যে কথা, ক্রয় হিসাবের খতিয়ান একই কথা, কারণ ওইখানে তো পাওনাদার গুলাই আসছে, আর আমার এই লেনদেনে তো বাকিতে ক্রয় ছাড়া আর কোনো কিছু নাই। এই জন্য একটা শর্টকাট করছিলাম, শর্টকাটটা বইতে থাকুক, বিস্তারিতটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো এই কারণে অনেকে মনে করতে পারে এই ক্লাস করতে হবে কেন, আমি তো বইতেই উত্তর আছে, এখান থেকেই আমি দেখে দেখে বুঝে ফেলবো। না বাবা, ক্লাসে তুমি এমন কিছু শিখতে পারবা যেগুলো আসলে বইতে দেওয়া যায় না, বইতে আসলে লেখা যায় না। তার কারণ বই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, বইতে আসলে সব কথা সবভাবে বলা যায় না, সব কথা সবভাবে লেখা যায় না। আমি এখন তোমার সাথে যেই ভাষায় কথা বলতে পারতেছি, এই ভাষাটা আমি বইতে লিখতে পারবো না। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে আমরা ক্রয় হিসাবটা করতে পারছি। এরপর আমি আরেকটা হিসাব কি করবো ভাইয়া? ক্রয় হিসাব করে ফেলছি, তাই তো? ক্রয় হিসাব ডান। এরপরে কি? পাওনাদার হিসাব প্রস্তুত করতে হবে, তাই না? ওকে, আসো আমরা পাওনাদার হিসাব প্রস্তুত করব। এই পাওনাদার হিসাব প্রস্তুত করবো, আসো আসো পাওনাদার হিসাব প্রস্তুত করব। পাওনাদার হিসাব প্রস্তুত করার আগে আমাকে দেখতে হবে যে আমার কোন কোন লেনদেনের জাবেদায় পাওনাদার হিসাব আছে। ভাইয়া, পাওনাদার হিসাব প্রস্তুত করার আগে আমাকে চেক করে দেখতে হবে কোন কোন লেনদেনের জাবেদায় পাওনাদার হিসাব আছে। মাশাআল্লাহ, আমাদের 4টা লেনদেনের জাবেদায় 4টাতেই পাওনাদার হিসাব আছে। 4টা লেনদেনের জাবেদায় 4টাতেই পাওনাদার আছে। তার মানে এই জায়গায় আর আলাদা করে আইডেন্টিফাই করার দরকার নাই যে পাওনাদার আছে নাকি নাই। এখানে আমাকে আর আলাদা করে আইডেন্টিফাই করার দরকার নাই যে পাওনাদার আছে কি নাই। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, সবার প্রথমে আসি, এই যে দেখো 1 তারিখের লেনদেনে পাওনাদার হিসাব আছে, তাহলে এটা আমার পাওনাদার হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? ক্রয় হিসাব নামে অন্তর্ভুক্ত হবে। মাথায় রাখো এটা। তাইলে তাইলে 1,21,250 টাকা আমার লিপিবদ্ধ হবে ক্রয় হিসাব নামে। আবার দেখো এখানে পাওনাদার হিসাব আছে, তাহলে আমার পাওনাদারের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ক্রেডিট পাশে। কি নামে অন্তর্ভুক্ত হবে? ক্রয় হিসাব নামে। কত? 19,950। 19,950 দুইটা যোগ করলে কত আসবে? আসবে 1,41,200 টাকা। 200ই তো? হ্যাঁ, 1,41,200 টাকা। এই দুইটাকে আমি একবারে লিখছি। এই দুইটাকে আমি কি করছি? একবার লিখছি। কেন? তুমি বারবার বলতে পারো ভাই আপনি বারবার কেন দুইটাকে একসাথে লিখেন? ওই যে ভাই ক নাম্বারে আমি ক্রয় হিসাব প্রস্তুত করছিলাম না, ক্রয় হিসাব ডেবিট করছিলাম, পাওনাদার হিসাব ক্রেডিট করছিলাম, তো শর্টকাট করতেই হবে, শর্টকাট না মারলে হয় না। তো শর্টকাট করে দিছি, এখানে দুইটা ক্রয় হিসাবকে যোগ করে লিখেছি। ক্রয় হিসাব ডেবিট, যে এই যে ক্রেডিট পাশে বসবে, এই দেখো এই যে ক্রেডিট পাশে বসবে, এই যে দেখো ক্রেডিট পাশে বসবে, তাই না? দাগটা একটু সমান সমান এনে দিই। ওকে, তাহলে এই যে ক্রেডিট পাশে হবে, লিখছি 1,41,200, 1,41,200। এর পরের লেনদেনে যাইতো ভাইয়া, এর পরের লেনদেনে এই যে পাওনাদার হিসাব আছে,
এই যে পাওনাদার হিসাব আছে, কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। তাহলে এখন আমরাও কোন পাশে লিখব? ডেবিট পাশে লিখব। কি নামে লিখব ভাইয়া? ক্রয় ফেরত নামে লিখব। তাহলে আমরা যাই, এই যে দেখো ভাইয়া ক্রয় ফেরত নামে লিখছি, টাকাটা লিখবো কোন ঘরে? ডেবিটের ঘরে। 12,125 টাকা। এই যে 12,125 টাকাটা কিভাবে আসছিল আমি ক্যালকুলেশন করে দেখাই দিছি। ওকে, তাহলে 12,125। এখন দেখো তো ভাইয়া, আমার আগে থেকে একটা এক্সিস্টিং জের আছে যেটা হচ্ছে ক্রেডিট, নতুন আমি একটা জের পাইছি সেটা হচ্ছে ডেবিট। তাহলে এখানে কাজ কি? 1,41,200 টাকা ক্রেডিট জের ছিল, এখন পাইছি ডেবিট। আমি কি বলছিলাম? ক্রেডিট ডেবিট বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ 12,125 টাকা, 12,125, তাহলে থাকবে কত? এই যে দেখো 1,29,075 টাকা, 1,29,075 টাকা লিখে ফেলছি এইটা। এরপরে আবার যাই, এই যে দেখো ভাই পাওনাদার হিসাব আছে 18 তারিখে আছে, তাহলে এটা আমাদের পাওনাদারের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কি নামে কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? এটা অন্তর্ভুক্ত হবে হচ্ছে ক্রয় ফেরত নামে, 19,095 টাকা। এই যে দেখো লিখলাম ক্রয় ফেরত হিসাব কত? 19,995 টাকা। সরি 19,095 কেন হবে? এটা তো হবে হচ্ছে আমাদের 1995 টাকা, 1995 টাকা। আমি ভুল বলছি, হ্যাঁ 1995 হবে। কত হবে? 1995। ওই যে একটা দেখছিলাম না 19,950, আমার মাথায় নাম্বার অনেকক্ষণ থাকে, বুঝতে পারছো? মনে করো আমি গতকাল রাতে কি কি হিসাব করছি, কোনটা কোনটা যোগ করে কত টাকা আসছিল, আমাদের যদি কেউ এখন ওই ফিগারগুলো জিজ্ঞাসা করে আমি বলতে পারবো কালকে রাতে একটা অঙ্ক করছিলাম আর্থিক বিবরণীর, প্রতিষ্ঠানের নাম ছিল শতটা ট্রেডার্স, ওটার মোট সম্পত্তি আসছে এত, মোট দায় ও মালিকানা শর্ত আসছিল এত, চলতি দায় এত টাকা, মানে নাম্বারগুলো মনে থাকে আল্লাহর রহমতে। তো ওই এই 19,950 টাকায় বারবার মাথায় আসতেছিল। আচ্ছা যাই হোক, 995 টাকা, তাই না? আচ্ছা 995 টাকা। তাহলে এই যে দেখো 1995 টাকা লিখলাম, 1995। ভাই আগে থেকে একটা জের আছে, এক্সিস্টিং জের ক্রেডিট 1,29,085 টাকা, সরি 75 টাকা, 1,29,075 টাকা। আমি নতুন করে একটা জের পাইছি 1995 টাকা, কিন্তু জেরটা ডেবিট। আমি কি বলছিলাম? এক্সিস্টিং জের ক্রেডিট, নতুন করে যেই জের পাইছি ডেবিট, মাইনাস ক্রেডিট ডেবিট বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে দাও, 1,29,075 টাকা থেকে বাদ দিয়ে দিব 1995 টাকা, তাহলে থাকবে 1,27,080 টাকা, 1,27,080 টাকা থাকবে, তাই না? এই যে লিখলাম 1,27,080 টাকা। খুব একটা কি অসুবিধা মনে হয়েছে? একদমই কিন্তু না, একদমই কিন্তু না। তাহলে আমরা পাওনাদার হিসাবটাও এখানে করে ফেললাম। এখন করতে হবে কি? ক্রয় ফেরত হিসাব। আসো ক্রয় ফেরত হিসাবটা করি, আসো এখানে ক্রয় ফেরত হিসাবটা করি। ওকে, ক্রয় ফেরত হিসাব করব। ভাইয়া একটু খেয়াল করো তো, একটু খেয়াল করে দাঁড়াও, একটু মোছা লাগবে, অনেক দাগাদাগি হয়ে গেছে না? ওকে, দেখো এখানে ভাইয়া ক্রয় ফেরত, ক্রয় ফেরত কই আছে? এই যে ভাইয়া 12 তারিখের লেনদেনের এখানে কি ক্রয় ফেরত হিসাব আছে ভাইয়া? এখানে কি ক্রয় ফেরত হিসাব আছে? উত্তর হচ্ছে আছে। কোন পাশে আছে ভাইয়া? ক্রেডিট পাশে আছে। তাহলে আমিও কোন পাশে লিখবো ভাইয়া? ক্রেডিট পাশে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? পাওনাদার ফারহান হিসাব নামে লিখবো। তাহলে 12 তারিখে আমরা যাই, 12 তারিখে গিয়ে আমরা এখানে লিখে দিব ফারহান অ্যান্ড ব্রাদার্স হিসাব। ফারহান অ্যান্ড ব্রাদার্স হিসাব কত টাকা ভাইয়া? ক্রেডিট পাশে লিখবো টাকাটা, তাই না? ক্রেডিট পাশে কত? এই দেখো ক্রেডিট পাশে 12,125, ক্রেডিট যে লিখে দিব 12,125 টাকা। ওকে, এরপরে যাবে যাই, আবার দেখো এই যে ভাইয়া ক্রয় ফেরত হিসাব আছে এখানে, আছে। কোন পাশে আছে ভাইয়া? এখানে ক্রেডিট পাশে আছে। কি নামে আছে ভাইয়া? এখানে পাওনাদার নামে আছে, পাওনাদার ইফরান ট্রেডার্স নামে লিখবো, তাই না? তাহলে এই যে দেখো ভাইয়া আমি এখানে লিখলাম পাওনাদার ইফরান ব্রাদার্স হিসাব, বা শুধু ইফরান লিখলেও হয়। ডেবিট ক্রেডিট পাশে টাকা লিখতে হবে, তাই না? কত টাকা? 1995। আমার এক্সিস্টিং জের আছে ক্রেডিট, নতুন জের পাইলাম ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে দিব। তাহলে যোগ করলে কত? 14,120 টাকা, 14,120 টাকা। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে এই যে গণনা কার্য, এটা আমরা আগেই করছি, এটা আমি আলাদা করে আর বোঝাবো না। আমি জাবেদা করার সময় গণনা কার্য তোমাদেরকে বুঝাইছি, গণনা কার্য আলাদা করে বোঝার এখন দরকার নাই। তাহলে ভাই দেখো তো খ নাম্বারটা কি বুঝে আসছে কিনা।
সময় লাগতেছে, আমি বুঝি যে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। আমরা যা বুঝবো বিস্তারিত বুঝে এরপরে সামনের দিকে আগাবো। খ নাম্বারটা শেষ ভাইয়া। গ নাম্বারে আসি, কি বলছে? বলছে উপর্যুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সহকারী খতিয়ান প্রস্তুত করো। এই হচ্ছে আমার জাবেদা, আমার জীবনে যত দুঃখ কষ্ট যা কিছু আছে সবকিছু কাকে নিয়ে? এই জাবেদাকে নিয়ে, তাই না? এই সবকিছু কাকে নিয়ে? এই জাবেদাকে নিয়ে। ভাইয়া সহকারী খতিয়ান মানে আমি কি বলছিলাম? সহকারী খতিয়ান মানে হচ্ছে যখন আমি কোনো ব্যক্তির জন্য আলাদা আলাদা করে খতিয়ান প্রস্তুত করব, তখন সেটাকে আমি বলবো হচ্ছে কি? তখন সেটাকে আমি বলবো সহকারী খতিয়ান। ব্যক্তি। তাহলে এইখানে আমার দুইজন ব্যক্তি আছে। একজন ব্যক্তির নাম হচ্ছে কি? ফারহান। এই একজন ব্যক্তির নাম হচ্ছে ফারহান, আর আরেকজন ব্যক্তির নাম হচ্ছে এখানে ইফরান। আরেকজন ব্যক্তির নাম কি এখানে? ইফরান, তাই না? একজনের নাম ফারহান, আরেকজনের নাম ইফরান। তো এদের দুইজনকে নিয়ে আমি খতিয়ান প্রস্তুত করব। আমি কি করব? এদের দুইজনকে নিয়ে কি করব? খতিয়ান প্রস্তুত করব। আসলে এদের দুইজনকে নিয়ে খতিয়ান প্রস্তুত করি। সবার প্রথমে আমরা চলে যাই ফারহানের কাছে। ফারহান অ্যান্ড ব্রাদার্স হিসাব, তাই না? ওকে, ফারহান অ্যান্ড ব্রাদার্স হিসাব, ভালো কথা। ভাইয়া আমার এই জাবেদায় ফারহান আছে কই? 1 তারিখের লেনদেনে আছে ফারহান, 12 তারিখের লেনদেনে আছে ফারহান। ওকে, এই দুইটা লেনদেনই তো আসবে। খেয়াল করো ভাইয়া, সহকারী খতিয়ান নতুন নিয়মের কোনো কিছু না, নিয়ম এক, খালি ছকটা আলাদা। লিপিবদ্ধ করার নিয়ম একই, অঙ্ক করার নিয়ম একই, জাস্ট পার্সনের জন্য করতেছি। এতক্ষণ ওভারঅল একটা হিসাবের জন্য করতাম, এখন একজন ব্যক্তির জন্য হিসাব করতেছি। ভাইয়া খেয়াল করো, এই যে আমার 1 তারিখের লেনদেনে পাওনাদার ফারহান হিসাব আছে, উত্তর হচ্ছে আছে। তাহলে এটা কি পাওনাদার ফারহান হিসাবের খতিয়ানে, সহকারী খতিয়ানে অন্তর্ভুক্ত হবে? অন্তর্ভুক্ত হবে। কোন পাশে? যেহেতু পাওনাদার ফারহান হিসাব ক্রেডিট পাশে আছে, তাহলে আমরা এটাকে অন্তর্ভুক্তিকরণের সময় ক্রেডিট পাশে লিখব। কি নামে লিখব? উল্টা হিসাব যেটা আছে, উল্টা হিসাব কি আছে? ক্রয় হিসাব আছে। তাহলে আমরা এখানে এটাকে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব। কি হিসাবে লিপিবদ্ধ করব? ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব। ভালো কথা, ভালো কথা। এই দেখো, সেপ্টেম্বরের 1 তারিখ ক্রয় হিসাবে লিপিবদ্ধ করছি ক্রেডিট পাশে। 1,21,250 টাকা ক্রেডিট যে আছে। তাহলে এটা আবার কি হয়ে যাবে? প্রথম লেনদেনটা হুবহু বসে যায়, হুবহু বসায় দিছি 1,21,250 টাকা। ওকে, এরপর আমরা আসি ভাইয়া, আর কই আছে? এই যে দেখো আবার 12 তারিখে আছে। এই যে ভাইয়া পাওনাদার ফারহান হিসাব আছে, উত্তর হচ্ছে পাওনাদার ফারহান হিসাব আছে। কোন পাশে আছে ভাইয়া? ডেবিট পাশে আছে। কোন পাশে আছে ভাইয়া? ডেবিট পাশে আছে। তাহলে আমরাও এটাকে লিপিবদ্ধ করব কোন পাশে ভাইয়া? ডেবিট পাশে। কোন পাশে? ডেবিট পাশে। কি নামে লিপিবদ্ধ করব? কি নামে লিপিবদ্ধ করব? ক্রয় ফেরত নামে, তাই না? আচ্ছা, এই যে দেখো ভাইয়া 12 তারিখে ক্রয় ফেরত হিসাব কোন পাশে লিপিবদ্ধ করছি? ডেবিট পাশে। 12,125 টাকা। 12,125 টাকা লিখলাম, 12,125 টাকা। আমি কি বলছিলাম ভাইয়া? এক্সিস্টিং জের আছে ডেবিট, নতুন জের পাইছি ডেবিট, যোগ করে দিব। এক্সিস্টিং জের আছে ক্রেডিট, নতুন জের পাইছি ক্রেডিট, যোগ করে দিব। এক্সিস্টিং জের আছে ডেবিট, নতুন জের পাইছি ক্রেডিট, বিয়োগ করে দিব। এক্সিস্টিং জের আছে ক্রেডিট, নতুন জের পাইছি ডেবিট, বিয়োগ করে দিব। সোজা কথা, সমজাতীয় না হইলেই বিয়োগ। দুইটাই ডেবিট যোগ, দুইটাই ক্রেডিট যোগ, ডেবিট ক্রেডিট বা ক্রেডিট ডেবিট একই রকম না, বিয়োগ করে দিতে হবে। তাহলে আমার এক্সিস্টিং জের আছে 1,21,250, নতুন করে একটা জের পাইছি 12,125 টাকা। তাহলে ডেবিট জের, ডেবিট থেকে ক্রেডিট বাদ দাও। 1,21,250 থেকে 12,125 বাদ দাও, থাকবে কত? 1,09,125 টাকা। 1,09,125 টাকা, এটাই এখানে শেষ। ওকে, এরপরে ইফরানের কাছে যাই। ইফরান হিসাব আছে কোন কোন জায়গায়? এই যে দেখো, ইফরান হিসাব আছে 5 তারিখে। ইফরান হিসাব আছে কই? 5 তারিখে আর 18 তারিখে। একইভাবে করব ভাইয়া। 5 তারিখে পাওনাদার ইফরান হিসাব আছে, উত্তর হচ্ছে আছে। তাহলে এটা পাওনাদার ইফরানের খতিয়ানে আসবে? হ্যাঁ আসবে। কোন পাশে আসবে ভাইয়া? ক্রেডিট পাশে আসবে। কি নামে আসবে ভাইয়া? ক্রয় হিসাব নামে আসবে। দেখি তো ভাই এটা করছি কিনা। এই দেখো 5 তারিখে, ভাই খেয়াল করো, এই দেখো 5 তারিখে কি নামে? ক্রয় হিসাব নামে। কোন পাশে? ক্রেডিট পাশে। 19,950। প্রথম যেটা হুবহু বসে যায়, ক্রেডিট পাশে বসাই দিছি
19,950 টাকা। 19,950 টাকা বসাই দিছি। ওকে, এরপর আমরা দেখি তো কি আছে ভাইয়া। ওকে, এরপর দেখো এই যে আবার কই পাওনাদার ইফরান না, এই যে দেখো ভাইয়া পাওনাদার ইফরান আছে। ভাইয়া পাওনাদার ইফরান আছে মানে কি, এইটা আমার পাওনাদার ইফরানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? ক্রয় ফেরত নামে। কি নামে? ক্রয় ফেরত নামে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে গিয়ে লিখি, এই দেখো ক্রয় ফেরত হিসাব, ডেবিট পাশে লিখবো কত? 1995 টাকা। 1995 টাকা লিখলাম। তাহলে দেখো আমার এক্সিস্টিং জের আছে ক্রেডিট 19,995, নতুন একটা জের পাইলাম ডেবিট 1995। তাহলে ক্রেডিট ডেবিট থাকলে আমরা বিয়োগ করব, ক্রেডিট ডেবিট থাকলে আমরা বিয়োগ করব। বিয়োগ করে দিচ্ছি, তাহলে থাকবে কত? 17,955 টাকা। 17,955 টাকা। আমার কথাটা কি বুঝে আসছে কিনা আমাকে বইলো। তাইলে দেখো আমরা অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এই 2 নম্বর সৃজনশীলটা বুঝলাম। তার একটা বড় কারণ হচ্ছে প্রশ্নটা খুবই মজাদার ছিল, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরকম প্রশ্ন কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে আসে। ভাইয়া আমার পার্সোনাল ওপিনিয়ন যদি তোমরা শোনো, আমি একটু এটাকে কি বলে, একটু বলা যায় যে একটু কম পড়াশোনা করা মানুষ। আমি আসলে চাই যে আমি অল্প পড়ে বেশি নাম্বার কিভাবে পাবো। তো তুমি যদি আমার মতো হও, আমার পরামর্শ তুমি যদি শুনতে চাও, তাহলে আমি তোমারে বলবো যে ভাই আগে বোর্ড বইয়ের প্রশ্নকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ তুমি যখন আমার এই ইজি অ্যাকাউন্টিং বইটা নিলা, তুমি কি করবা জানো? সবার আগে তুমি সাজেশন পড়বে। আমি জানি তুমি একা না, সবাই সাজেশন পড়তে চাইবে। এই জন্য আমি সবার আগে সাজেশনই দিয়ে রাখছি বইতে। সবার আগে তুমি রোড টু মিশন 100 সাজেশন তার সমাধান, রোড টু মিশন সাইক্লোন সাজেশন তার সমাধান পাবা। লাভটা কি? দরকার কি তোমার? তোমার দরকার আগে বোর্ড বইয়ের প্রশ্নগুলো পড়া, বোর্ড বইয়ের এমসিকিউ গুলো, বোর্ড বইয়ের সিকিউ গুলো পড়া। তার কারণ এইটাই একটা সাজেশন ভাই। বোর্ড বইয়ের উপরে আবার কিসের সাজেশন তুমি আমারে বলো? বোর্ড বইয়ের উপরে কোনো সাজেশন হইতে পারে না। তুমি দেখবা আমার সাজেশনের মধ্যেই তুমি দেখবা কি বোর্ড বইয়ের একটা ফ্লেভার পাচ্ছ। দেখবা হুবহু বোর্ড প্রশ্ন, মানে বোর্ড বইয়ের প্রশ্ন, কিন্তু আবার বোর্ড বইয়ের প্রশ্ন না, কিঞ্চিত পরিবর্তন করা। তার কারণ আমি জানি যে বোর্ড বইয়ের প্রশ্ন থেকেই এসএসসির প্রশ্নগুলো হয়। অন্য সাবজেক্টের কথা আমি জানি না, আমি ম্যাথের কথা জানি না, আমি ইংরেজির কথা জানি না, আমি বাংলার কথা জানি না, আমি দুনিয়ার অন্য কোনো সাবজেক্টের কথা জানি না, হিসাব বিজ্ঞানে এটা হয়। বোর্ড বইয়ে যেই প্রশ্নগুলো আছে ওই প্যাটার্নটা তারা ফলো করে। বোর্ড বইয়ে যে উদাহরণের অঙ্ক আছে ওই প্যাটার্নটা তারা ফলো করে। বোর্ড বইয়ে কাজের যে অঙ্ক আছে ওই প্যাটার্নটা তোমার ফলো করে। তার মানে তোমার আগে কাজ হচ্ছে বোর্ড বইটা পুরাটা শেষ করা, এরপর তুমি সাজেশন পড়ো, এটা পড়ো, ওইটা করো। এখন সাজেশনে চিন্তা করলে ইজি অ্যাকাউন্টিং বইয়ের যে সাজেশন আছে রোড টু মিশন 100 সাজেশন, এইটার উপরে তুমি কোনো সাজেশন কোনো জায়গায় পাবা না। এই ইহো জগতে তুমি এসএসসির জন্য এর চাইতে ইফেক্টিভ কোনো সাজেশন পাবা না, এটা আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি। তো তোমরা যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা কিনে দিন রাত পরিশ্রম করছো, আমি চাই তোমরা পরিশ্রম করো। এই বইটা তৈরি করতেও আমাদের অনেক পরিশ্রম হচ্ছে, এতগুলো ক্লাস, এতগুলো রেকর্ডিং, সব পরিশ্রম তোমাদের জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সবার পরিশ্রমকে কবুল করুক। আমরা যেটা চাই, তোমরা যেটা চাও, আল্লাহ তাআলা আমাদের সবার মনের নেক আশাগুলো পূরণ করুক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।